হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সামিরাস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, এখন হচ্ছে সকাল ৯টা আর আজ হচ্ছে সোমবার। তো তোমাদের সাথে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। গতকাল রাতেই কিন্তু আমি আর কি ওয়াশরুমটা গুছিয়েছি বা বিছানাপত্র গুছিয়েছি, তোমাদের সাথে তো সেই ভিডিওটা শেয়ার করেছি। আমি কিন্তু সচরাচর মুখ হাত ধোয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, মানে দাঁত ব্রাশ করা এই জিনিসগুলো আমার কাছে কেমন যেন একটা লাগে। কিন্তু ওই যে গতকাল আমার প্রতিদিনের আর কি আমি যে জিনিসগুলো ব্যবহার করি, যেমন স্ক্রাব, এরপর হচ্ছে ফেস ওয়াশ বা ফেস প্যাক, আমি সব কিছু কিন্তু ওয়াশরুমে নিয়ে রেখেছি। তো ভাবলাম যেহেতু এগুলো আমি গুছিয়ে রেখেছি, তাহলে আজকে একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই যে আমি কিন্তু ব্রাশ করে নিলাম, আর ব্রাশের পরে আমি মাউথ ওয়াশ দিয়ে 30 সেকেন্ডের মতন কুলকুচি করে নিলাম। এরপরে আমার পছন্দের একটা স্ক্রাব দিয়ে আমি মুখটা ধুয়ে নিব। এখানে কিন্তু আমি প্রায় 3-4 আইটেমের স্ক্রাব রেখেছি, তবে এই স্ক্রাবটা আমার কাছে আর কি খুব ভালো লাগে। এটার স্মেলটা যেমন সুন্দর, আর এমনিও খুব ভালো আর কি, ভালো কোয়ালিটি অ্যাপেলের একটা আর কি স্ক্রাব। তো এই যে এখন আমি খুব ভালো মতন মুখটা ধুয়ে নিচ্ছি। আসলে সকালবেলা উঠলেই দেখবা মুখ কেমন একটু তেল চিটচিটে করে। তো সকালবেলা যদি আমরা ভালো মতন ফেসটা ক্লিন করে নিই, বা এই যে মুখ ধোয়ার সময় যদি আমরা মাউথ ওয়াশ ব্যবহার করি, তো দেখা যায় মুখের যে জীবাণু বা দুর্গন্ধ থাকে, এই খাবারগুলো আটকে কিন্তু মুখের মধ্যে জীবাণু সৃষ্টি হয়, আর সেই জীবাণু থেকেই কিন্তু মুখের মধ্যে দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে করে কিন্তু পরবর্তীতে দাঁতের খুব সমস্যা হয়। তো আমাদের প্রতিদিনই কিন্তু মুখ ধোয়ার পরে 30 সেকেন্ডের মতো একটুখানি আর কি মাউথ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়া উচিত। তো এই যে মুখ ধোয়া শেষ, এখন আমি আর কি নাস্তা খাওয়ার আগে আজকে একটুখানি চুলটা পরিপাটি করে নিব। আর কয়েকদিন ধরে আমি মুখে কোনো সুদিং জেল দিচ্ছি না, সময় হচ্ছে না। আসলে সময় হচ্ছে না সেটা বলবো না, দেখা যায় শুয়ে বসেই সময় কাটে, কিন্তু আর কি দিতে ভুলে যায়, মনে থাকে না। তো আজকে আমি হাতের কাছে যেহেতু আমার সব জিনিস রেখে দিয়েছি, আর তোমাদের সাথে যেহেতু আমি ভিডিওটা শেয়ার করছি, তো ভাবলাম যে আজকে সুদিং জেলটা মুখে দিয়ে রাখি। এমনি কিন্তু সচরাচর আমি আর কি ঘুম থেকে উঠেই সুদিং জেলটা দিই না। প্রথমেই আমি দেখা যায় অয়েল ফ্রি একটা আর কি সানস্ক্রিন ইউজ করি, দেন আমি আর কি স্নো দিয়ে রান্নাঘরে চলে যাই। তো আজকে কিন্তু আমি এখন আর কি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব না, এখন আগে আমি সুদিং জেলটা অ্যাপ্লাই করব। আর সুদিং জেল দিয়ে কিন্তু 40 মিনিটের মতো রাখলেই হয়ে যায়, এর বেশি রাখা আসলে উচিত না। তো এই কারণে ভাবলাম যে আমার এখন রান্নাঘরে যেতে যেতে অন্তত 1 ঘন্টা সময় লাগবে। আর আজকে আসলে তেমন কোনো রান্না বাড়া নেই। গতকাল মাংস যে রান্না করেছিলাম সেই মাংসগুলো রয়ে গেছে, শুধু আর কি ভাত আর ডাল রান্না করব। কারণ বড় মেয়ে খায় নাই, তারপর তাসনিমের বাবাও রাত্রে খায় নাই, আমিও রাত্রে খাই নাই। আমি তো রাত্রে আর কি কলা না, আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম। তো এই কারণে কিন্তু অনেকটা তরকারি রয়ে গেছে। আর এই যে দেখো সকালের ব্রেকফাস্ট আমি আর আমার ছোটো বোন এখন খাবো। তো আমি ব্রেকফাস্টে নিয়েছি ডিম পোচ আর সাথে চা। আরও একটা জিনিস নিয়েছি, এই যে দেখো নসিলা। আমার ঘরে কিন্তু এই নসিলার আর কি কাপগুলা প্রায় 7-8টা জমা হয়েছে, মানে শেষ হয় আবার আমি নিয়ে আসি। আমার মেয়েরা কিন্তু খুবই পছন্দ করে নসিলা দিয়ে পাউরুটি খেতে। তবে এ পর্যন্ত যতগুলো নসিলা এনেছি সবগুলো কিন্তু চকলেটের ছিল। আমি জানি চকলেটের নসিলা হয়, কিন্তু স্ট্রবেরি ফ্লেভার যে নসিলা হয় সেটা আমার জানা ছিল না। তো যখন আমি আর কি সুপার শপে দেখলাম যে স্ট্রবেরি ফ্লেভার, তখন আমি সাথে সাথে নিয়ে আসছি। আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো আমার মেয়েরা কিন্তু অনেকটাই খেয়ে ফেলেছে। আর আমি আজকে আর কি ব্রেড দিয়ে আর পাউরুটি দিয়ে না, আমি পরোটা দিয়ে খাচ্ছি। তো আমার ছোটো বোনকে বললাম যে মোবাইলটা একটুখানি ধর, আমি একটুখানি পরোটার মধ্যে নসিলাটা মাখাই। তো আমি সম্পূর্ণ পরোটা দিয়ে খাবো না, শুধু একটা কোণার মধ্যে মেখে নিলাম, আর আমার বোনকেও দিছি। তো এটা যে কি মজা! যারা যারা স্ট্রবেরি ফ্লেভারের নসিলা খেয়েছে নিশ্চয়ই তোমরা জানো এটা খেতে কতটা টেস্টি। তো বন্ধুরা, তোমরা কারা কারা স্ট্রবেরি ফ্লেভারের নসিলা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এখন আমি নাস্তা খেয়ে নিব। আমার ছোটো বোনও আর কি অবশ্য ও আগে খেয়েছে, তারপরে যে আমি এখন চা খাচ্ছি, ও আর কি চা খায় নাই। তো যেহেতু আমি 1 মগ ভরে চা নিয়েছিলাম, ওখান থেকে ওকে আমি অর্ধেক দিয়ে দিলাম। আর এই যে দেখো ওয়াটার বোতলটা এত ভালো, আমি কিন্তু গতকাল রাতে এটার মধ্যে পানি ভরে রাখছিলাম, এখনও ঠান্ডা। তো আমার বোনকে বললাম যে খেয়ে দেখ পানি এখনও কতটা ঠান্ডা আছে, মনে হয় এই মাত্র আর কি ফ্রিজের পানি ভরে রাখলাম। তো এই তো নাস্তা খাওয়া শেষ, এখন আমি রান্নাঘরে চলে যাব। আরও যে আগে বললাম তেমন আর কি রান্না বাড়ার প্যারা নেই। আর বিছানা গুছানোর কিন্তু আজকে কোনো একটা ঝামেলা নেই, কারণ গতকাল রাতে তো আমি প্রায় রাত 11:30 বাজে আমি ঘুমিয়েছিলাম বিছানা গুছিয়ে ভিডিও আপলোড দিয়ে। তো এই যে দেখো
আজকের আকাশটা কত সুন্দর, ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা আর আমি দেখতেছি হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো একটুখানি শেয়ার করলাম। আসলে আমার বাসা থেকে আর কি ভিউ একদম ভালো না, তারপরেও আমার কাছে এই মেঘলা আকাশটা দেখে খুব ভালো লাগলো। তো ভাবলাম যে তোমাদের কাছে একটুখানি দেখাই। আমার কাছে মনে হচ্ছে এই বৃষ্টিটা কেন যেন বেশিক্ষণ থাকবে না, ঝরে যাবে, কারণ আকাশটা কিন্তু দেখছো একদম আর কি পরিষ্কার ফকফকা। তো এরপরে রান্নাঘরে চলে আসলাম। এখন প্রায় 12টা না 12:15 বাজে। তো চুলায় দেখি গ্যাস নেই, অল্প গ্যাস, কিন্তু আমার কোনো সমস্যা হয় না, আমার কিন্তু এই গ্যাসে রান্না হয়ে যায়। একটু বুদ্ধি খাটিয়ে আর কি রান্নার কাজটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি কি করি, যখন দেখি গ্যাসের আর কি এরকম অবস্থা, গ্যাস কম থাকে, তখন ইলেকট্রিক কেটেলে আগে পানিটা ফুটিয়ে নিই। কারণ এক কেটেল পানি ফুটতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে, এর বেশি সময় লাগে না। তো গরম পানি দিয়ে যদি আমি ভাত ডাল রান্না করি, সর্বোচ্চ আমার আধ ঘন্টা সময় লাগে, এর মধ্যে হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমার আর কি টেনশন নেই বা প্যারা নেই, যেটাই বলো না কেন। এছাড়াও কিন্তু আমার আবার এলপি গ্যাস আছে, যখন ইচ্ছে আমি আর কি সেই গ্যাসও ব্যবহার করতে পারি। তো রান্না যেহেতু আজকে তেমন নেই, এই কারণে আর এলপি গ্যাসটা আমি ব্যবহার করছি না। দেখো এদিক দিয়ে কিন্তু আমার ডালটা হয়ে গেছে আর ভাতটাও ফুটে আসছে। তো নামানোর আগে আমি লবণ দিলাম। আমি কিন্তু কখনো আর কি লবণটা আগে দিই না, বা অনেকে দেখে কি যে ডালের মধ্যে ইচ্ছে মতন কাঁচামরিচ দিয়ে রাখে। তো আসলে আমার কাছে মনে হয় যে ডালের মধ্যে কাঁচামরিচ বেশি দিলে ভালো লাগে না, কারণ ঠোঁট জ্বলে বা মুখ জ্বলে। তো আমি আর কি এই কারণে কিন্তু সবসময় ডালের মধ্যে খুব কম কাঁচামরিচ দিই। যেমন আমি এই যে পরিমাণ ডাল রান্না করেছি, এই পরিমাণ ডালের জন্য আমি একটা কাঁচামরিচ দিই, বা এর চেয়ে যদি ডাবল হয় তাহলে 2টা কাঁচামরিচ দিই। এতেই কিন্তু আমার কাছে একটা পারফেক্ট আর কি স্বাদ লাগে। নয়তো কিন্তু আসলে ডালে প্রচুর আর কি কাঁচামরিচের পরিমাণটা যদি বেশি দেয় না, মুখ জ্বালা করে। আর এদিক দিয়ে কিন্তু খালাও চলে আসছে। খালা ঘর দুয়ার মুছে চলে আসছে। এখন রান্নাঘরে যে কাজকর্মগুলো ছিল সেগুলো আর কি ধুয়ে নিচ্ছে, এরপর রান্নাঘরটা এখন পরিষ্কার করবে। আর অনেকদিন ধরে কিন্তু খালা একা একা মুছে যায়, আমি আর কি খেয়াল করি না। এই যে আমি দেখাই দিচ্ছি দাঁড়ায় দাঁড়ায়, এই যে খালা দেখো এখান দিয়ে ময়লা ওখান দিয়ে ময়লা। আসলে কাজের লোক দিয়ে কাজ করালে যা হয়, আমার বলা দরকার আমি বলতেছি, তার কাজ করা দরকার সে করতেছে। তো চুলার নিচে ময়লা, এরপর সে তো মুছে চলে আসছে, আবার আমি পরে চুলাটা সরাই দেখাই দিলাম যে দেখো চুলার পেছন দিয়ে কতটা ময়লা। তো সে যে প্রতিদিন আর কি তারের সোপা দিয়ে চুলাগুলো পরিষ্কার করে না, এটা তার প্রমাণ। আমি খালাকে প্রায় 2-3টা তারের সোপা বানিয়ে দিচ্ছি, বেসিন পরিষ্কারের জন্য একটা, ময়লার ডাব্বা পরিষ্কার করার জন্য একটা, চুলা পরিষ্কারের জন্য একটা, থালা বাসনের জন্য আর কি এক্সট্রা রেখেছি। এছাড়াও আমি বিভিন্ন যেমন মাছ পরিষ্কার করি, সে মাছ পরিষ্কার করার জন্য আলাদা সোপা রেখেছি। কিন্তু খালা কী করে, সে একটা দিনও ঠিক মতন রান্নাঘর পরিষ্কার করে না, শুধু কোনোরকম মুছে যায়। তো এই কারণে আজকে দাঁড়ায় দাঁড়ায় যতটা পারলাম কাজটা করে নিলাম। এমনিতে এই কাজের খালাটা ভালোই। কিছু কিছু খালা আছে মানে তাদের তো কথা বলাই যায় না, কথা বললে ফসফস করে ওঠে, কিন্তু ওনাকে বললে উনি আবার ঠিকঠাক মতন সেই কাজটা করে দেয়। তো এদিক দিয়ে ঘর মোছা শেষ। আর আমি এই যে পাপোশ ধুয়ে নিয়েছিলাম। তো গতকাল তো আমি যে বাকি 2টা পাপোশ ধুয়েছিলাম সেগুলো রেখে দিচ্ছি। ওই পাপোশগুলো আসলে অনেক বড়, দেখা যায় পায়ের ধাক্কা খেয়ে খেয়ে পাপোশগুলো না উল্টায় যায়। তো এই কারণে আর কি সে বড় পাপোশগুলো আমি বিছাই না। আরও এর চাইতে বড় সাইজের আরও 2টা পাপোশ আছে, টোটাল 4টা পাপোশ আমি একদম মানে ইউজই করি না, রেখে দিচ্ছি। তো এই যে এখন সব রুমে রুমে আমি পাপোশগুলো বিছিয়ে দিলাম। তো ঘরের কাজকর্ম সব শেষ, খালা চলে গেছে। এখন শুধু আমি গোসল করে আসবো, গোসল করে খাওয়া দাওয়া করবো। প্রচুর ক্ষুধা লেগেছে। আর আমি এই ফাঁকে কিন্তু বিছানাপত্র আবার একটুখানি গুছিয়ে নিলাম। তো ঘরের লুকটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমার ফেরারি লাইটগুলো, আমি এগুলো সন্ধ্যার দিকে জ্বালিয়ে দেবো। বিশেষ করে এই যে ছোট ছোট লাইটগুলো, এগুলো কিন্তু 6টা-7টা করে আলো দেয়, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এই লাইটটা এত ভালো লাগে, সন্ধ্যার পরে দেখা যায় ঘরের আলো আর কি নিভিয়ে যখন অন্ধকার একটা পরিবেশ থাকে, তখন আর কি এই লাইটটা কিন্তু মিটিমিটি করে জ্বলে, খুবই ভালো লাগে। আর এই যে দেখো আমি গোসল করে চলে আসছি, আর এখন প্রায় 3:30টার মতো বাজে, এখনও খাওয়া দাওয়া হয় নাই। তো চলো বন্ধুরা, আগে খেয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চুলে আমি শ্যাম্পু করেছি, এই কারণে ভাবলাম খেতে যাওয়ার আগে একটুখানি আমি হেয়ার সিরামটা লাগিয়ে নিই। এই সিরামটা কিন্তু ভীষণ ভালো। আর এছাড়া কিন্তু আজকে আমি মুখে কোনো সানস্ক্রিন ইউজ করি নাই, যেহেতু রান্নাবাড়া আমি তেমন একটা করি নাই, রান্নাঘরে বেশিক্ষণ ছিলাম না, এই কারণে আর কি সানস্ক্রিনটা ইউজ করা হয়নি। তো এখন আমি আর কি গোসলের পরে সানস্ক্রিনটা দিয়ে নিলাম, আর যতটুকু আর কি হাতে ছিল অতটুকু আমি আবার হাতে মেখে দিলাম, যেন কোনো আর কি ওয়েস্ট না হয়। আর এই যে এখন সিরামটা দিয়ে নিব। চুলের জন্য কিন্তু সিরাম খুবই ভালো।
এমনিতেই আমার চুল দেখা যায় সিল্কি, কিন্তু সিল্কি থাকলে কি হয় বেশিক্ষণ কিন্তু এই সিল্ক ভাবটা থাকে না, মানে চুল আঁচড়াতে গেলে প্রচণ্ড চুল পড়ে। আর ইদানিং আমার চুল এত পড়তেছে যা বলার মতো না, আমার আর কি সামনে দিয়ে মাথার তালু একদম ফাঁকা হয়ে গেছে। আসলে এই কারণে ভালো লাগে না, আর ঠিক মতন চুলও আঁচড়াতে ইচ্ছা করে না, মানে চুল আঁচড়াতে গেলে প্রচণ্ড চুল পড়ে। আমি কিন্তু জানি আসলে ঘরোয়া কিছু টোটকা আছে বা ঘরোয়া কিছু রেমেডি আছে, সেগুলো দিলে চুল পড়া কমে। আমি কিন্তু এনেও রেখেছি, ঘরের মধ্যে অনেক জিনিস এনে রেখেছি, কিন্তু আমি আর কি চুলে অ্যাপ্লাই করতে আমার ভালো লাগে না, এত ইদানিং আলসামি হয়েছে যা বলার মতো না। যাই হোক, এই যে চুলে করে একটুখানি সিরাম দিয়ে চুলটা সুন্দর করে আঁচড়িয়ে ভাত খেতে আসলাম। আসলে ব্লগিং করার একটা সুবিধা আছে, আগে কিন্তু আমি এই জিনিসগুলো করতাম না। দেখা যায় বিছানাপত্র গুছাচ্ছি, ঘর গুছাইতেছি, বা গোসলের পরে কখনো সিরাম টিরাম ব্যবহার করি না, পরে ব্যবহার করি। কিন্তু ব্লগিং করলে কিন্তু অনেক আর কি নিজের একটু আর কি যত্ন নেওয়া হয়, আমার কাছে যেটা মনে হয়। এই যে এখন টুকিটাকি যতটুকু পারি নিজের যত্ন নিচ্ছি, ভালো লাগছে। তো যে আজকে দুপুরে তেমন কোনো বললাম না রান্নার ঝামেলা ছিল না, শুধু মাংস আর ডাল, সাথে যে বোম্বাই মরিচ দিয়ে এখন মজা করে খাচ্ছি। তবে আমার কাছে ইদানিং মাংসটা বেশি একটা ভালো লাগে না, আমার মেয়েদের তো পছন্দ, কারণ ওদের জন্য মাংস রান্না করতে হয়। আর আমার ছোটো বোনকে বললাম যে দেখ আমার এগুলো খাইতে ইচ্ছে করতেছে না, ভালো লাগছে না। তো ও আবার ডিম ভাজছে আর এই যে আলু ভাজি করছে, তো আমাকে বললো যে এটা খাবেন নাকি, তো দিয়ে গেল, এখন মজা করে খাচ্ছি। ওটা আমি বলতেছি যে মনে হইতেছে যে এখন আমি দেশি খাবার খাইতেছি, আর ওটা হচ্ছে বিদেশি খাবার, মানে মাংসটা আমার কাছে বিদেশি খাবার মনে হইতেছে। আর ডিম ভাজা সাথে আলু ভাজি আর আছে বোম্বাই মরিচ, উফ কি যে স্বাদ যা বলার মতো না। তো খুব তৃপ্তি নিয়ে আর কি ভাতটা এখন আমি খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা করে নিচ্ছি। আমার ভিডিওটির একটি অংশ যদি ভালো লাগে, প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা তোমরা নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন প্রায় 5:30টার মতো বাজে, আমার ছোটো মেয়ে বলছে যে পরোটা খাবে। ও কিন্তু সকাল থেকে বায়না ধরেছে আজকে পরোটা খাবে। আর ওই যে সকালে আলু ভাজি করেছিলাম, সেই আলু ভাজি আর কি খাওয়ার জন্য পরোটা দিয়ে সে অস্থির হয়েছিল। কিন্তু সামহাও ওকে আলু ভাজি দিয়ে পরোটা দেওয়া হয় নাই, ও চা দিয়েই পরোটা খেয়েছে। বলেছিলাম যে ডিম পোস্ট করে দিই, সেটা খাবে না, বলেছে তখন থেকে বলেছে যে আমি আলু ভাজি দিয়ে পরোটা খাবো। ওই আর কি রেস্টটা রয়ে গেছে। এখন বারবার বলতেছি আসো ভাত খাওয়াই দিই, ভাত খাবে না, বলতেছে যে না আমাকে পরোটা দাও আর আর কি আলু ভাজি দাও। তো আমি তো বললাম যে না আলু ভাজি দিব না, মাংস আছে মাংস দিয়ে খাও। তো বললো যে ঠিক আছে মাংস দিয়ে দাও, তাও সে ভাত খাবে না। এই যে দেখো সুন্দর করে পরোটাটা ভেজে নিলাম, আর এই যে তরকারিটাও গরম করে নিলাম। বেশি একটা তরকারি নাই, রাত্রের জন্য দেখি কিছু রান্না করতে হবে। আসলে রাত্রের জন্য তেমন রান্না করতে ভালো লাগে না, মেন তো হচ্ছে দুপুরের খাবারটাই। রাত্রে দেখা যায় মোটামুটি কিছু হলেও, যেমন ভর্তা দিয়ে একটু ডিম ভাজা দিয়ে খেয়ে নেওয়া যায়। দেখি রাত্রে একটুখানি মরিচের ভর্তা করব আর ডিম ভাজবো, সাথে তো ডাল আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো পরোটাটা খুব গরম, ও ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে না, এই কারণে আর কি আমি পরোটাটাকে 4 ভাগ করে দিব যেন খেতে সুবিধা হয়। ভীষণ গরম, আমি যদি আর কি কেটে না দিই তাহলে তো খেতে পারবে না, অনেকটা সময় লাগবে। আর এইভাবে যে সাইজ করে দিলাম না, এখন একদম চটপট খেয়ে নিবি, দেরি হবে না। আর দেখো বন্ধুরা, আমার এই প্লেটটা আমি মেনলি কিন্তু ব্রেকফাস্টের জন্যই এই প্লেটগুলো কিনেছি। টোটাল আমি আমাদের 4 জনের জন্য 5টা প্লেট কিনেছি, কিন্তু এটার সাইজটাই হচ্ছে ছোট, মানে এটাই আমার কাছে পারফেক্ট সাইজ লাগে। আরও যে ঘরে যে 4টা প্লেট রয়ে গেছে সেগুলো অনেক বড় বড়, এই কারণে আর কি আমি সচরাচর ব্যবহার করি না। কয়েকদিন ব্যবহার করেছি যখন ভালো লেগেছিল, এরপর মানে শখ মিটে গেছে, আমি আবার সুকেসের ভিতরে ভরে রেখে দিছি। আমার কাছে মনে হয় আর কি এটা আর কি জায়গাটা বেশি লাগে, কিন্তু এই যে এই সাইজটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখি এই সাইজের যদি আমি আরও 2-3টা পাই প্লেট কিনে নিব। এই প্লেটগুলোতে না একদম 3-4 আইটেম পর্যন্ত দেওয়া যায়। তো এই যে আমার মেয়েকে এনে দিলাম, সে তো ভীষণ খুশি, এখন ড্রয়িং রুমে চলে গেলে টিভি দেখবে আর কি খেতে থাকবে। তো আমি কিছু আর কি জিনিস এনেছিলাম, সেগুলো এখন গুছিয়ে রাখবো। অনেক কিছু এনেছিলাম সুপার শপ থেকে, সেগুলোর ভিডিও আমি আর কি করেও রেখেছিলাম, সামহাও ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এগুলো আর কি যেমন ছাতু, বিস্কিট, নুডলস, এরপরে হচ্ছে গুঁড়া দুধ, এগুলো আমি আর কি মিক্সিপের উপরে রেখে দিয়েছিলাম। কিন্তু কি কাণ্ড দেখো, আমি মানে কল্পনাই করতে পারি নাই এগুলো আর কি তেলাপোকা না ইঁদুরে কাটছে, কে যেন সম্ভবত ছোট ছোট যে ইঁদুর হয়েছে আমার ঘরে, সেই ইঁদুরের বাচ্চাগুলোই আর কি এগুলো কাটছে।
মানে আমি তো টেবিলের মধ্যে যেই রাখছি, জোরে রাখছি, আমি তো আর বুঝি না এটা ছিঁড়ে গেছে, মানে কেটে ফেলছে। পরে দেখলাম মানে গুঁড়া গুঁড়া হয়ে পড়ছে। তো এখন এগুলো একটু গুছিয়ে রাখবো। আর এদিক দিয়ে যে আমার ছোটো বোনের জামাই, সে অনেকগুলো আর কি আনারস নিয়ে আসছে। তো এসে দেখে আমি ভিডিও করতেছি। তো বলছে যে আপা আনারস আনলাম, এগুলো ভিডিও করবেন নাকি? তো আমি বললাম যে ঠিক আছে, তুমি এগুলো সাজায় রাখো, আমি ভিডিও করতেছি। আর সেও মনের আনন্দ নিয়ে দেখো কত সুন্দর করে সাজায় রাখছে। আর দেখো আনারসের সাইজগুলো কত বড় বড়। তবে এখনও আনারসের সিজন। আমাদের বাসার নিচে প্রায় সময় দেখি বড় আর কি ভ্যানের মধ্যে অনেক পরিমাণ আনারস নিয়ে আর কি বসে থাকে বিক্রির জন্য। তো সুন্দর করে সাজায় রাখলো, আর আমিও একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। আনারস কিন্তু কেটে খেয়েছিলাম, আমার বোন আসার পরে একটা কাটছে, ভীষণ মিষ্টি ছিল। তবে এখন তো আনারসের সিজন, বড় বড় আনারস পাওয়া যায়, দামও কম। এক একটা আনারস সম্ভবত 40 টাকা করে না 50 টাকা করে যেন পড়ছে, ভালোই। আর এই যে দিক দিয়ে আমি ছাতুগুলো এখন ঢেলে নিচ্ছি। এই ছাতুগুলা খেতে কিন্তু ভীষণ মজা আর কি, আমার কাছে ভালো লাগে। আর এমনিতেও কিন্তু প্রচুর ক্যালোরি আর কি ছাতুর মধ্যে, আমরা জানি। এই ছাতুটা আনার একটা কারণ হচ্ছে আমার দুনো মেয়ে সকালে সকালে স্কুলে চলে যায়, একদম খালি পেটে চলে যায়, মানে ওদের একটা ফোঁটা পানিও খাওয়াতে পারি না। তখন আমি কি করি, দেখা যায় হাফ কাপ পানি নেই, ওটার সাথে 1 চামচের মতন একটু হরলিক্স দিয়ে আর 2 চামচের মতন ছাতু দিয়ে গুলাই দিয়ে ওরা আর কি খেয়ে নেয়। ওদের পেটটাও ভরা থাকে আর আমার মনটাও আর কি শান্ত থাকে যে ওরা কিছু একটা খেয়ে গেছে। এমনি ছাতু কিন্তু খাওয়া যায় শুধু নর্মাল পানির মধ্যে আর কি, একটুখানি চিনি নিয়ে গুলিয়ে খেলে সেটা খেতেও ভালো লাগে। তবে মেয়েরা আর কি খেতে পছন্দ করে না, ওরা আবার হরলিক্স দিলে বা দুধের সাথে যদি একটু হরলিক্স মিশিয়ে দেয় বা এই যে ছাতুর সাথে মিশিয়ে দেয় আর কি খেয়ে নেয়। তো এদিক দিয়ে কিন্তু আমার মোটামুটি ঘর দুয়ার গোছানো শেষ। এই যে নুডলসগুলা, এগুলা কিন্তু আর কি ইঁদুর বা তেলাপোকা এখনও খায় নাই। একটু চেক করে দেখলাম যেগুলো সব ঠিকঠাক আছে কিনা। আর বিস্কিট তো একসাথে 4 প্যাকেট ছিল, মোটামুটি সবগুলো খাওয়া শেষ, শুধু এই 1 প্যাকেট আছে। তো সব কিছু এখন আমি গুছিয়ে নিলাম, একটু পরে জায়গা মতন সব রেখে দেবো আর কি, মিক্সিবের ভিতরে রাখবো। আর এই যে টেবিলের উপরে যে গুঁড়া দুধ, এরপরে ছাতুর গুঁড়া এগুলো পড়েছিল, মানে আমি যতবারে মুছতেছি ততবারেই আর কি মনে হচ্ছে যে গুঁড়াগুলো রয়ে যাচ্ছে, মানে ঠিক মতন একদম ক্লিন হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না আর কি সাবান পানি দিয়ে না মুছবো ততক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে ওরকম আর কি গুঁড়ো গুঁড়ো থাকবে। তো ভালো মতন ঘরটা মুছে নিলাম। আর এখন তো প্রায় 8:30টার মতো বেজে গেছে। আর এই সময়টা হলে না মনটা শুধু চা চা করে। অবশ্যই এই সময় না, একটু দেরি হয়ে গেছে কাজকর্ম করতে করতে, মানে মাগরিবের আজানের পরে মনে হয় যেন একটুখানি চা খায়। অথচ এই চা খাওয়ার জন্য প্রতিদিন যে জামাইয়ের কাছে কত বকা খায় তার কোনো হিসাব নাই। বলে দুধ আইনা দিব না, চা পাতা আইনা দিব না, দেখবো তখন কি খাও। মানে শরীরের কথা চিন্তা করে বলে যে এত দুধ দিয়ে চা খায়ও না, শরীরের ক্ষতি করবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার কাছে কিন্তু লাল চা খেতে একদম ভালো লাগে না। ওই যখন আর কি ঠান্ডা কাশি হয়, একদম মানে শরীরের অবস্থা যায়, তখনই আমি আর কি ওষুধ মনে করে আর কি লাল চাটা খাই। তো এই যে এখনও পরোটা দিয়ে চা খাচ্ছি। 2টা পরোটা ছিল সকালবেলা আর কি, হালকা সেঁকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই 2টা আমি আর আমার মেয়ে মিলে খেয়ে নিলাম। অবশ্যই ফ্রিজে ফ্রোজেন পরোটা আছে, কিন্তু ফ্রোজেন পরোটা এখন আমি ভাজি নাই, যে আগে হাতে বানানোটা পরোটা খেয়ে নিই, যখন আবার দরকার হবে তখন তো এটা তো আর কি খাওয়াই যাবে আর কি ফ্রোজেন পরোটা। এদিক দিয়ে কিন্তু আমার মেয়েদের পড়াতে চলে আসছে টিচার। আর আমার মেয়ে অনেক দুষ্টুমি করতেছে, সে সারাদিন টিভি দেখবে, এরপরে বসে থাকবে, তখন ঘুম পায় না। কিন্তু যেই টিচার আসবে তখনই সে ঘুমের জন্য চোখ মেলে আর কি তাকাইতে পারে না। তো আমি বলতেছি তাসনিম, আমি কিন্তু ভিডিও করতেছি, যেই কথা বলছি অমনি সে বড় বড় চোখ করে হাসি মুখে নিয়ে আমার দিকে তাকায় আসছে। তো এই যে আমি এখন বসে আছি, টিচার পড়াচ্ছে, আমি আর কি যদি অন্য রুমে বসে থাকি না তো টিচারের সাথে বেশি আর কি দুষ্টামি করবে, পড়তে চাইবে না। এই কারণে ভাবলাম যে পাশে বসে থাকি, বসে বসে ভিডিও এডিট করি। এই যে দেখো পা দুলাচ্ছি আর ভিডিও এডিট করছি। তো বন্ধুরা আজকের মতো এখানে আর কি সমাপ্তি করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানাতে পারো। আর ঠিক সকাল 10টায় পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সে পক্ষে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।